আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলে ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। মরার মতো বাইচ্ছা আছি আর মরবি কি, শরীর থেকে আত্মাটাই তো বের হওয়া বাকি। বেইমান ভরা দুনিয়ার সব আহাতে ভরপুর, যে যার মতো আঘাত দিচ্ছে, পড়েছে যত দূর। গিটারের শব্দটা থামালো, পরিবেশ তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করে মানুষটার নিশ্চুপ নিরুত্তর। মধ্যরাতে শো শো করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোন স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি দেখলো ফোনের স্ক্রিনটাতে। রাত 3টা বেজে 7 মিনিট। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিভিন্ন লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভট লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকটনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেটে তন্ন তন্ন করে যে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বেয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রে তাই ঘটলো। বিরক্তিতে কপাল কুঁচকালো। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো তার। তারপর এত ঘটনার কারণে আর কেনা হয় নাই। ভাব দিয়ে একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পানসে রাতে ধোঁয়ায় উড়িয়ে দিলে বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাগড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টটা অনেক অংশে ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ দিকে নিচে নেমে এলো। চিত্রাদের বাড়ির ছাদ যেতে হলে তাদের মেইন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাইরে যেতে নেবে, তত্ত্বমধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আমার জন্য কি খবর? আপনি তো দেখে আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তায় সোডিয়ামের হলদেটা আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বিদ্রোহ দারোয়ানের চোখের কোণে ওষুধের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটার থেকে বাহারের অবস্থা প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বিদ্যুৎ দারোয়ানের বারবার দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোনের এই অবস্থা আমি কেমন কইরা সুখে নিজেরা দিমু কও? লোকটার কথাই বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইল না তো চাচা আম্মারা ভালো আছে? বাহার মুখ ছোট করলো। বিরাসে মুখ থেকে উত্তর দিল, না চাচা তত ভালো নেই, তবে ওই ক্ষতটা ততটা হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্ত দানার মতো লাগলো। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলে আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালো। কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো। আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে রাখেন, কান্না করে আর কি হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলো। তবুও ভিজে ভিজে জল বিন্দুগুলো লেপটে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এ বাড়ির মানুষগুলা বড্ড ভালো। অহিমামণি শান্ত ছিল ছোটবেলা থেকে, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চোবানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামনি রে, তুমি দেখলাই ওগো এত বিপদ হইব ভাবি নাই। সবাই পাপের ফল বুঝলা, পাপ মায়ের পাপ সন্তানরে ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করলো না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটারও বের হতো না। মানুষজাত এমনই, এদের আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বসে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হস্তভম্বিতে। কোনো মতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মধ্যে প্রাইভেট হসপিটালে বিকল্প নেই। বাহারের তখন এইসব জিনিসগুলো একটু বেশি বেশি হচ্ছিল। যে বাবার মেয়ের বাচ্চা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটাল পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাত হাস্যকর মনে হলো। এমন গা জ্বলানো আদিক্ষেতা বাহারে ঠিক সহ্য হয়নি। তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে বাড়িতে। আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির
স্বামী ছাড়া কেউ নেই, সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই, বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্ত শ্বাস ফেললো। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটা ডান পায়ে লাথি দিয়ে তা ছিল্ল করে বলল, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পার দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাই যাই, তবে তোদের এত বড়লোকই ভাবসাম নিয়ে কী লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে, নারী নেশায় টাকা জৌড়ায়। সব রাতে করে দিনে এসব বড় লোকেরা সাধু সাজে, যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া ওড়ানো আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে থুপড়ির মতো চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দিয়েও মেয়েটাকে একটু দেখে যাওয়া উচিত। কি দারুণ কষ্টেই না মেয়েটা পেয়েছে। আধ ঘন্টার পথ একা একা বেখালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনও কখনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোন স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টে বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ তেমন নেই। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখানে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে হসপিটালের নিচতলায় একটা বিরাট জায়গা আছে, সেখানে রোগীদের সাথে আসা অনুসারে থাকে, হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম বিরাট কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই আপনি যে? বাহারের ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজা হাতালি হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো। মিনিট 2 পরেতেই ভারী ভারী শ্বাস ফেললো, বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুরবুস ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা এগোতে পারলো না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্র, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রের কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একেবারে চিত্রার বেডের সামনে গিয়ে দাঁড়ালো। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের এমন প্রশ্নে চিত্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। ক্রিঙ্কিটার হৃদয় তো আবেগ ছয় কম। অসগিত অপেক্ষার পরে মৃত্যু হবে, অথচ তুমি তো পুষ্পপ্রেমী। কাটাই কেন এত ঝাঁক? মিষ্টিটা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলোই। এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতে জানে কেবল। কতটা পোড়াই বাহার? সিগারেটের মতো নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় কথায় চিত্রার বুদ্ধি করছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জ্বরশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনে যদি জ্বালাতে আসে তবে কিঞ্চিত না হয় কম পোড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিকে থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে বলল, কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনে প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। বয়সন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি।
আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চিত্রের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রেরও তেমন হুঁশ নেই। গতকাল মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশ ভালো নেই। সারাদিনটা সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সেই আশাই। ভার সারাদিনকে আর দেখা যায়নি, আসেনি হসপিটালে। নুরুল সওদাগর ইনভেস্টিগেশন নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল আরও একটা চঞ্চল খবর। মহিন নাকি আজ ভোরে সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতে ছিল কলেজের বোকাটে ছেলেটা এবং মহিন। বোকাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উদাও হয়ে গেছে। আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিসটা যেন হুট করে এলোমেলো হয়ে গেল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।